আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের আইসিটির কোর্সের ক্লাসে। তো তোমরা যারা এখন জয়েন করতেছো, তোমাদের বন্ধু বান্ধব যারা এই কোর্সটা করতেছে তাদেরকে একটু মেনশন করো। কয়েকজন জয়েন করলে আমি ক্লাসটা শুরু করব। লেখা দেন, হ্যাঁ। ওই যে চলে আসছে। যারা এখন জয়েন করবা তারা সবাই বাকিদের মেনশন করো। সবাই জয়েন করলে ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম, মোস্তেন অ্যাস্ট্রোনট, দেন বদরুজ্জামান বিন হাবিব। বাকিদের একটু মেনশন করো তোমরা দুইজন, যেহেতু জয়েন করছো বাকিদের একটু মেনশন করো যাতে ওরাও জয়েন করতে পারে। দেন ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম লাবিবা। বাকিদের একটু মেনশন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সাইফুল, মইনুল। ওকে, আশা করি হ্যাঁ একটু মেনশন করে দাও। আচ্ছা, যে কয়জন আসো আমি দেখি এই কয়জনকে নিয়েই শুরু করি। মমিনুল হক, ওয়ালাইকুম আসসালাম মমিনুল। এই কয়জনকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। চলো আর একটু চিকন করি, না একটু মোটাই ভালো। ওকে, গুড গুড টু গো। তো গত ক্লাসে আমি তোমাদের একটা গোল্ডেন টেবিল দিছিলাম, বলছিলাম এটা একটু তোমরা এইচডব্লিউ হিসেবে করে আমার মেনশন করো। অনেকজনই করছো এখানে দেখলাম, আমার মনে পড়তেছে হাবিব, বদরুজ্জামান হাবিব ও করছে। দেন আরও দু একজন আছে, ওরাও দেখলাম করছে এই জিনিসটা। বাট সবাই বাসায় করছো কিনা অবশ্য খাতায় লেখা হয়তো অনেকে পোস্ট করো না, যাই হোক সমস্যা নেই। বাট ওই টেবিলটা অবশ্যই অবশ্যই খাতায় যেন তোমাদের থাকে। ওকে, খাতায় একটু লেখা রাখুন। আচ্ছা, তো আমরা আজকে শিখব কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে। তোমরা খাতায় এই কোড তিনটা একটু পাশাপাশি লেখা নাও। পাশাপাশি তিনটা লিখতে পারবা? আচ্ছা, চেষ্টা করো অন্তত। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এরপরে কি ইন্ট মেইন প্রথমে কোনো একটা ভেরিয়েবল যার ভিতরে আমরা ডাটা রাখবো সেই ভেরিয়েবলের ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হয়। আসলে ডাটা টাইপ না, ডাটা টাইপের কিওয়ার্ড। ধরো ক্যারেক্টার টাইপের আমরা যদি কোনো একটা ডাটা নিয়ে কাজ করি, তাহলে ওই ক্যারেক্টার টাইপের ডাটার জন্য কিওয়ার্ডটা কি ছিল ওই টেবিলটা একটু খেয়াল করো তো, মনে করার চেষ্টা করো তো। ওইখানে কিওয়ার্ডটা ছিল হইল CHAR। তো প্রথমে আমাদের সেই ভেরিয়েবলের ডাটা টাইপ যেটা, প্রথমে ওই ডাটা টাইপের কিওয়ার্ডটা আমরা ডিক্লেয়ার করব। ধরো আমরা ইন্টিজার টাইপের একটা সংখ্যা নিব, তো ইন্ট ভেরিয়েবলের যে ডাটা টাইপের যে কিওয়ার্ডটা সেটা আমরা লিখলাম ইন্ট। এরপরে আমরা লিখব ভেরিয়েবলের নাম। ধরো আমি NUM নাম নামই একটা
ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। নাম মানে হলো নাম্বার, এই নামের ভিতরে আমরা যে কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা রাখতে পারবো। ভেরিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্সের নিচে আমি কি লিখে রাখছিলাম মনে আছে তোমাদের? এটা একটু লিখে দিই তাহলে ক্লিয়ার হবে। ভেরিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্স এখানে কি লেখা ছিল দেখো, ছোট করে দিই। এখানে ছিল ডাটা টাইপ ডিক্লেয়ার প্লাস ভেরিয়েবল নেম এরপরে আমরা কি করব, একটা সেমিকোলন দিব এরকম। ওকে, ডাটা টাইপ ডিক্লেয়ার করব প্লাস ভেরিয়েবলের নামটা, আসলে ডাটা টাইপ না, ডাটা টাইপের কিওয়ার্ডটা এখানে লেখা হয় যদিও ডাটা টাইপ ডিক্লেয়ার, আসলে ডাটা টাইপের কি ডিক্লেয়ার করতে হয়, কোন জিনিসটা লিখতে হয়, কিওয়ার্ড। যেমন হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার জন্য আমাদের কিওয়ার্ডটা কি ছিল বলতো, ইন্ট। আর ভেরিয়েবলের নাম দিলাম ধরো NUM, নাম 1 দিতে পারো। এটা ধরো ভেরিয়েবলের নামটা আমি কি দিলাম, নাম 1। এবার আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এই জিনিসটার একটু নিচে লিখি তোমাদের সুবিধা হবে। এখানে আমি একটা কমেন্ট লিখি, সিঙ্গেল লাইন কমেন্ট তোমাদের মনে আছে? এইরকম দুইটা টান দিয়ে লিখতে হয় ভেরিয়েবল, এখানে লিখি ভেরিয়েবল ডিক্লারেশন। এটা হইলো একটা সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, তো ইন্টিজার টাইপের আমরা একটা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, যার নাম কি দিলাম বলতো, NUM, নাম 1। এবার ইন্টিজার টাইপের আমরা আরো একটা ভেরিয়েবল নিব, এটার নাম দিলাম নাম 2। এবার ধরো ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, করলাম, এটার নাম দিলাম নাম 3। তারপর ধরো ডবল টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার নাম দিলাম আমরা নাম 4। ওকে, আর ক্যারেক্টার একটা ডিক্লেয়ার করব, তার জন্য আগে লিখলাম 4, CHAR, এইটা এখানে লিখলাম CH, দেন একটা সেমিকোলন। এই গেল ভেরিয়েবল ডিক্লারেশনের পার্ট, ডিক্লেয়ার কিভাবে করতে হয়। এবার ইনিশিয়ালাইজেশনের পার্ট, মানে কোনটার ভিতরে আমরা কত রাখবো। এখানে আরেকটা কমেন্ট লেখো, ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিকীকরণ, প্রাথমিক অবস্থায় এটার ভিতরে কত থাকবে। ইনিশিয়ালাইজেশন মানে কি, প্রাথমিকীকরণ, প্রাথমিক অবস্থায় এটার ভিতরে কত থাকবে। তো আমি চাই নাম 1 এর ভিতরে, ছোটবেলায় যেই নোটটা আমি সবচেয়ে বেশি পাইতাম 10 টাকা, 10টা নাম 1 এর ভিতরে থাক। নাম 2 এর ভিতরে আরেকটা নোট যেটা বেশি পাইতাম সেটা হলো 5 টাকা, এটা থাক। নাম 3 এর ভিতরে, নাম 3 একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে, ধরো 5.324164। ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে আমি তোমাদের ওই গোল্ডেন টেবিলে একটা নিচে কথা বলছিলাম, সেটা কি, যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের শেষে দশমিকের পরে কয় ঘর থাকতে পারবে বলো তো? দশমিকের পরে কিন্তু 6 ঘর থাকবে, তাই তো? দেখো তো এখানে কয় ঘর আছে, 1 2 3 4 5 6। 6 ঘরের বেশি কি তুমি যাইতে পারবা? পারবা না। তাহলে আর যদি যাও তাহলে কি সেটার ফ্লোট থাকবে না, সেটা ডবল হয়ে যাবে। এই দেখো ডবলের ক্ষেত্রে আমি দশমিকের পরে কয় ঘর নিই, এটা কি নাম দিছি, নাম 4। ভেরিয়েবলের নামটা দিছি নাম 4, এর ভিতরে আমি ডাটা রাখবো ধরো 6.12345678 দেন দিয়ে দিলাম একটা সেমিকোলন। এন্ড বলবা যে স্যার আপনি তো বলছিলেন ডবলের ক্ষেত্রে যে দশমিকের পরে 16 ঘর আফটার 16 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমরা নিতে পারবো। হ্যাঁ, ওটা আমরা সর্বোচ্চ 16টা নিতে পারবো, তার চেয়ে যে কম পারবো না তা কিন্তু বলি নাই, বলছিলাম বলি নাই। তার মানে 16 ঘরের কমও চাইলে আমরা রাখতে পারবো। তাইলে এটা কি নাম্বার, এটা হবে ডবল টাইপের নাম্বার। আর CH
এই যে ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করলাম CH, এইটার ভিতরে ধরো আমি আমার নামের প্রথম অক্ষরটা এইভাবে রেখে দিব এইরকম, দেন একটা সেমিকোলন, আর লাস্টে একটা কথা লিখতে হয়, সেটা হলো রিটার্ন 0। আপাতত এটা লেখো, সামনে আমরা আর এইটা লিখবো না, আমরা অন্য একটা লিখবো। এতটুক কে বোঝো নাই বা এতটুক রিলেটেড কার প্রশ্ন আছে আমার একটু কমেন্টে জানাও, আমি দেখি একটা একটা করে উত্তর দেই। আমি এখন কমেন্ট দেখতেছি, আমাকে একটু জানাও, আমি একটা একটা করে উত্তর দেই দেখি। একটু কমেন্টে জানাও, আমি কমেন্ট দেখতেছি তো, একটু জানাও যে কারো কোনো এখানে সমস্যা আছে কিনা। বা কমেন্টে এটাও জানাইতে পারো যে তোমরা এই জিনিসটা বুঝছো কিনা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সামনে আমি আগাইতে পারবো। যদি সবাই বোঝো তাহলে আমি সামনে আগাবো। আবার একটু বুঝিয়ে দিতে হবে। ওকে, ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে? ডিক্লেয়ার করার পার্ট হলো প্রথমে কিওয়ার্ডটা বলে দিতে হয়, দেন ভেরিয়েবলের নামটা। এখানে আমি এই যে কিওয়ার্ড ডিক্লেয়ার করছি, এটা কোনটা? হোল নাম্বার, পূর্ণ সংখ্যার। দেন ভেরিয়েবলের নাম কি দিছি? নাম 1। তারপরে কি দিতে হয়? একটা সেমিকোলন। অর্থাৎ কোনো একটা জিনিস বা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য প্রথমে তার কিওয়ার্ড মানে ওই ডাটা টাইপের কিওয়ার্ডটা দিতে হয়। এখানে আমি এটা দিছি কি ইন্ট, তারপরে ভেরিয়েবলের নাম। তুমি নাম এখানে যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেমন নাম 1 দিছি, তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এরপরে ইন্টিজার টাইপের আরো একটা ভেরিয়েবল নিছি, সেটার নাম দিছি আমি নাম 2। তারপরে ফ্লোট টাইপের নিছি, এটার নাম দিছি নাম 3। ডবল টাইপের সেটার নাম দিছি নাম 4। আর 4 সেটার নাম দিছি কি CH। তুমি চাইলে এখানে আমার নাম বা তোমার নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো তো আমরা ডিক্লেয়ার করলাম যে কার ভিতরে কি ধরনের জিনিস থাকতে পারবে। নাম 1 এর ভিতরে থাকবে ইন্টিজার টাইপের সংখ্যা, নাম 2 এর ভিতরে থাকবে ইন্টিজার টাইপের সংখ্যা, নাম 3 এর ভিতরে থাকবে কি বলতো? ফ্লোট টাইপের সংখ্যা, নাম 4 এর ভিতরে থাকবে ডবল টাইপের সংখ্যা, আর CH এর ভিতরে থাকবে কি বলতো? ক্যারেক্টার। 4 দিয়ে কি বোঝায়? ক্যারেক্টার। এখন এই ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিক অবস্থা, এটার ভিতরে কত থাকবে? এই নাম 1 এর ভিতরে প্রাথমিক অবস্থায় কত থাকবে? 10। নাম 1 এর ভিতরে প্রাথমিক অবস্থায় কত থাকবে? 10। নাম 2 এর ভিতরে কত রাখবো আমি? পূর্ণ সংখ্যায় রাখতে হবে, নাম 2 এর ভিতরে রাখবো 5। এই জিনিসগুলো লেখার পরে কি করতে হয়? সেমিকোলন দিতে হয়, এটা নিয়ম। আচ্ছা, নেট প্রবলেম হইতেছে? এখানে তো সব ঠিক আছে না? আচ্ছা, ওকে। নাম 3 এর ভিতরে আমরা এই রকম একটা দশমিক সংখ্যা রাখতে পারবো। নাম 4 এর ভিতরে এই রকম একটা দশমিক সংখ্যা, যার দশমিকের পরে 16 ঘর পর্যন্ত আমরা নিতে পারবো। আর নাম না, এরপর আছে 4 CH। এই CH এর ভিতরে আমরা কি কি রাখতে পারবো? যে কোনো একটা ক্যারেক্টার রাখতে পারবো। এখানে আমি আমার নামের প্রথম অক্ষর A রাখছি। ওকে ওকে, ভেরি গুড। এবার এই জিনিসটারে আবার ডিফারেন্ট ওয়েতে লেখা যায়। দেখো, আচ্ছা এটারে চাপায় রাখি, এটা তো আপাতত লাগতেছে না, এটারে সরায় রাখি, একটু উপরের দিকে একটু নিয়ে যাই, ব্যাস। এবার দেখো, এই জিনিসটার এই পাশে এইভাবে লেখা রাখো। একটা জিনিসটা যে অনেকভাবে লেখা যায় সেটা একটু বোঝো। এই সাইডে আমি একটু লেখা রাখি এটারে, তোমরা আমার সাথে লেখো হ্যাশ। তোমরা দেখতেছো কি না? অনেক উপরে, আচ্ছা আর একটু নিচে লিখলে ভালো হয় তোমাদের জন্য। হ্যাশ ইনক্লুড stdio dot h, then কি int main
এরপরে ইন্টিজার টাইপের, আচ্ছা এখানে ভেরিয়েবল ডিক্লারেশন কথাটা লিখে নিই কমেন্টে লিখলাম ভেরিয়েবল ডিক্লারেশন। এখন চলো ডিক্লেয়ার করি। ইন্টিজার টাইপের আমরা কি কি নিয়েছিলাম, num1 আর num2, এই দুটোর আমরা চাইলে পাশাপাশিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আর বাকিগুলো সেম ওইভাবেই ডিক্লেয়ার করে ওইভাবেই ইনিশিয়ালাইজ করব, জাস্ট এই লাইনটা দেখানোর জন্যই আমি আবার লিখছি। ওকে, আমি চাইতেছি না পুরা জিনিসটা লিখতে, এতে সময় নষ্ট হবে, তার চেয়ে বরং আমরা নতুন আরেকটা জিনিস শিখি, সেটা ভালো। ওইখানে যে ইন্টিজার দুইবার লিখছিলাম, এটা দুইবার না লিখে এভাবে ডিক্লেয়ার করলেও হয়, আমার মনে হয় তোমরা বুঝছো জিনিসটা। আচ্ছা, এরপরে এটা মুছে দেই। আচ্ছা, পুরাটা তো মোছার দরকার হয় না, শুধুমাত্র এতটুক মুছি। হ্যাঁ, এতটুক মুছে দিই। এইখানে দেখো, এখানে আমরা দুইটা কাজ করব, ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, দুইটা একই সাথে করব। ইনিশিয়ালাইজেশন, ওকে, ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, এখানে দেখো ইন্টিজার টাইপের আমরা কি নিয়েছিলাম, num1, যার ভিতরে কত রাখছিলাম আমরা, 10। এটারে একই সাথে ডিক্লেয়ার আর একই সাথে ইনিশিয়ালাইজ করে দেওয়া যায়, এটাই হলো শর্টকাট। আর num2 এর ভিতরে আমরা কত রাখছিলাম, 5, একই সাথে ডিক্লেয়ার করলাম, একই সাথে এটার ভিতরে ডাটাটা রাইখাও দিলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। ফ্লোট, এখানে কি ছিল, num3, এটার ভিতরে আমরা কত রাখছিলাম দেখি তো, এখান থেকে দেখে আসি, 5.324164, 5.324164, দেন একটা সেমিকোলন। এরপরে ডবল, এটা হলো আমাদের num4, এখানে 6.123456, 6.123456, 789, দেন একটা সেমিকোলন। আর এরপরে 4, CHAR, 4, ভেরিয়েবলের নাম দিয়েছিলাম কি, CH, এটার ভিতরে আমার নামের প্রথম অক্ষরটা A ছিল, এরকম। এরপর একটা সেমিকোলন, আর লাস্টে কি, রিটার্ন 0। ওকে, তো আমরা চাইলে এত লম্বা বা বড় করে না লিখে শর্টকাটেও লিখতে পারি। এটারে বলে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন, একটু নিচে লিখে নাও, ডাইনামিক, মানে একই সাথে ডিক্লেয়ার করবা ইনিশিয়ালাইজেশন, আর একই সাথে ইনিশিয়ালাইজও করে দিবা, ইনিশিয়ালাইজেশন। ওকে, সবাই লেখা হইলে আমাকে একটু কমেন্টে জানাও, আর এটা বুঝছো কিনা সেটাও জানাও, হাত তুলে জানাও যে হ্যাঁ আমাদের হয়ে গেছে। কমেন্টে আমাকে একটু জানাও সবাই, তোমাদের লেখা হয়েছে কিনা, একটু হাত তুলো। আর এটাও জানাও যে বুঝতে পারছো কিনা।
আচ্ছা, আজান দিচ্ছে, আমি এখন একটু চুপ থাকবো, তারপরে ক্লাসটা শুরু করি। ওকে। আর আয়শা এতক্ষণ আজান হইতেছিল তো এই কারণে কথা বলতে পারি নাই। স্যার, পরীক্ষায় কিভাবে আসে ওটা আমি দেখাই দিব। এখনো তো আমরা অনেক কিছুই বাকি আছে না করা, সব যখন আস্তে আস্তে করে ফেলবে তখন বুঝে যাবে যে আসলে কিভাবে আসে। হ্যাঁ, একটু ধৈর্য ধরো তার জন্য, আর হয়তো একটা ক্লাস ধরো, তারপরে সব আস্তে আস্তে বুঝবা। আচ্ছা, এখানে হেডিং কি দিছি দেখো, ইনপুট নিতে হয় যেভাবে, কিভাবে ইনপুটটা নেয়। আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল দিলাম n। একটু আগে আমি ভেরিয়েবলের ভিতরে নিজেই মান সেট করে দিতেছিলাম যে নাম 1 এর ভিতরে 10 রাখো, নাম 2 এর ভিতরে 10 রাখো। বাট এবার আমি আর সেট করে দিতে চাইতেছি না, আমি চাইতেছি যে এই প্রোগ্রামটা ব্যবহার করবে সে তার ইচ্ছা মতো ইনপুটটা নেক। ধরো তার ইচ্ছা হইলো n এর ভিতরে সে 100 রাখবে, তো সেক্ষেত্রে সে ইনপুট নিজে থেকে নিয়ে নিক। যেমন আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন আমাদের পাসওয়ার্ড আর যে মেইলটা যেটা দেই সেটা কিন্তু ফেসবুক ইনপুট হিসেবে নেয় আমাদের কাছ থেকে। সে কি তার মতো সেট করে দেয় না, কিন্তু সে আমাদের কাছ থেকে ইনপুট নেয়। ইনপুট নেওয়ার কৌশলটা কি, প্রথমে ধরো আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম কি n। এবার শুধু নাম কি দিছি n, নাম যে কোনো জিনিস দেওয়া যায়, সমস্যা নেই। ইন্টিজার টাইপের n, তার মানে এই ভেরিয়েবলের ভিতরে আমরা পূর্ণ সংখ্যা টাইপের জিনিস রাখতে পারবো। ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করে তুমি তো n এর ভিতরে ফ্লোট টাইপের সংখ্যা রাখতে পারবে না, 5.6 রাখতে পারবা না, কারণ তুমি বইলা দিছো যে এই ভেরিয়েবলটা কি ধরনের, এই ভেরিয়েবলের ভিতরে কি ধরনের ডাটা থাকবে, ইন্টিজার টাইপের ডাটা থাকবে। তুমি কিন্তু এই জিনিসটা বইলেই দিছো। তো তুমি কিন্তু চাইলেও
এখন এটার ভিতরে ফ্লোট বা ডবল টাইপের ডাটা রাখতে পারবে না। তো ঠিক আছে, আমরা ডিক্লেয়ার করা হয়ে গেছে যে ইন্টিজার টাইপের n। এখন প্রিন্টএফ দিয়ে আমরা একটা কথা বলবো, প্রিন্টএফ দিয়ে আমি বলবো প্রিন্টএফ দেখো এন্টার n, n এর মানটা দিতে বলতেছি, খুব ভালো মতো মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখো, এন্টার n, n এর মানটা দাও, দেন একটা সেমিকোলন। এরপরে স্ক্যানএফ দিয়ে আমাদের এই সংখ্যাটা এটার ভিতরে নিতে হবে। যেই সংখ্যাটা এই লেখাটা প্রথমে আসবে, তুমি তারপর ধরো n এর মান কত এন্টার করলে, n এর মান দিলা 25, তো 25 যেহেতু এই n এর ভিতরে থাকতে হবে, তাই না? সেই থাকার জন্য তুমি যেই সংখ্যাটা দিবা, ধরো 25 দিলা, ওই 25 এ স্ক্যান কইরা স্ক্যানএফ কি করবে, স্ক্যান কইরা ওর মানটা এই n এর ভিতরে রাইখে দিবে। তো স্ক্যান করার জন্য কিভাবে কাজ করবে, তার জন্য তাকে কিভাবে লিখে দিতে হবে, একটা ডবল কোটেশন দিবা। এই ডবল কোটেশনের এই জায়গাটায় তোমরা লিখবা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য, এই ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল আমি বলছিলাম গতদিন, আমি কিন্তু ওই টেবিল থেকে তোমাদের জিজ্ঞেস করব যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার যে ডাটা টাইপটা ছিল সেখানে ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল বলো তো, তোমরা একটু কমেন্টে আমারে জানাও, ওই টেবিল না দেখে জানাও তো দেখি। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল আমাকে একটু জানাও, সবাই কমেন্টে আমাকে একটু জানাও যে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল দেখি। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি ছিল আমাকে একটু জানাও। %d, ওকে, বাকিরা জানাইতেছে না কেন? আচ্ছা, হয়তো নেট প্রবলেম হতে পারে। তা আমরা এই ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য এখানে যে ফরম্যাট স্পেসিফায়ারটা হবে সেটা লিখবো। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি বলতো, %d। তো স্ক্যানএফ রে বলে দিব এটা হলো %d, অর্থাৎ ইন্টিজার টাইপের একটা ডাটা হবে %d। এরপরে এইখানে একটা সেমি কমা দিয়ে লিখবো ঠিকানা $n। এই ইন্টিজার টাইপের ডাটাটা কার ভিতরে যে স্টোর হবে, n এর ভিতরে। এই $n চিহ্নটা দ্বারা কি বোঝায়, এটা একটু এই সাইডে তীর দিয়ে লিখে নাও, এটা দিয়ে বোঝায় অ্যাড্রেস অফ সামথিং, মানে অ্যাড্রেস অফ n, n এর ঠিকানায় এই %d বা পূর্ণ সংখ্যাটারে কি সে স্ক্যান করে রাইখে দিবে। স্ক্যানএফ কি করবে, এই পূর্ণ সংখ্যাটারে এই ঠিকানায় অ্যাড্রেস অফ n, n এর ঠিকানায় স্ক্যান করে রাইখে দিবে। n এর ঠিকানা এই n কোথায়, এই যে n। এইভাবে করে লিখতে হয়। প্রথমে কি স্ক্যানএফ ফাংশনটা লিখবা, এরপরে দুইটা ডবল কোটেশন, এই ডবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার লিখবা। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। এইটুক লেখা হইলে কমা দিয়ে $of, ঠিকানা কি দিবা, ওই ভেরিয়েবলটার নাম, যে ভেরিয়েবলে তুমি সংখ্যাটা রাখতে চাও, এখানে n। যদি এখানে n না থেকে আবির থাকতো তাহলে এখানে আবির লিখতা। যদি তোমার নাম থাকতো এখানে ভেরিয়েবলের নাম হিসেবে, তাহলে এখানে তোমার নামটা লিখতা, কারণ ওই ঠিকানায় অ্যাড্রেস অফ ওই ঠিকানাটাই যাইতে হবে। অ্যাড্রেস অফ লেখো কথাটা, অ্যাড্রেস অফ n, n এর ঠিকানায়, n এর ঠিকানায় যে স্টোর হয়ে যাবে। এখন স্টোর তো হয়ে গেল, খুব ভালো কথা, এটা স্টোর হয়ে গেল। কারণ আসলে স্টোর হয়েছে কিনা আমি যে সংখ্যাটা দিছি সেটা একটু দেখা উচিত না? তো এটা আমরা দেখার জন্য আরেকটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। এবার কোনো একটা সংখ্যা বা অন্য কোনো জিনিস প্রিন্ট করে কিভাবে সেটা দেখো। প্রিন্টএফ দিয়ে কি লিখব, %d, এটারও সেম। প্রথমে যেই সংখ্যাটা প্রিন্ট করতে চাইবো আগে দেখবো যে ওটা কি ধরনের সংখ্যা, ওটা ইন্টিজার। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ারটা কি, %d। ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে লিখবো। প্রিন্টএফ দিয়া ফরম্যাট স্পেসিফায়ার লিখবো, ডবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার লিখবো, এরপরে ডবল কোটেশনের বাইরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে যেই ভেরিয়েবলের মানটা প্রিন্ট করব ওই ভেরিয়েবলের নামটা শুধু লিখে দিব। কোন ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে চাই n এর মানটা, তাই এখানে nটা লিখে দিলাম। এইটা
এখন এটার যদি একটু প্র্যাকটিক্যালি দেখা যেত তাহলে বেশি ভালো হতো না? চলো আমরা এখনই প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল দেখলে এইটা বুঝতে সুবিধা হবে, আর যে এইটা বুঝবে সে বাকিগুলো এমনিই বুঝবে। এরকম রিটার্ন জিরোটা একটু লিখে দাও কষ্ট করে। চলো আমি আমার জিনিসটা একটু সেট করি, তারপরে শুরু করি। ওকে, চলো এখন একটু প্র্যাকটিক্যালটা দেখি, প্র্যাকটিক্যালটা দেখে ফেলি। তোমরা আমার মনে হয় সবাই দেখতে পারতেছো, একটু দেখো। এইখান থেকে আমি কোথায় যাব? ফার্স্টে এখান থেকে যাব, এটার একটু মিনিমাইজ করে রাখি। কোড ব্লকস গতদিন নামানো দেখাইছিলাম তাই না? এই যে কোড ব্লকসে গেলাম। তোমরা যাতে ঠিক মতো দেখতে পারো তার জন্য আমি একটু পজিশন মতো রাখবো, সমস্যা নেই। কোড ব্লকস, কোড ব্লকস পাইলাম। এবার দেখো এখান থেকে আমি কি করব, কন্ট্রোল শিফট এন দিয়ে নতুন ফাইল আনতে পারি। দেখো কন্ট্রোল শিফট এন, এটা আসতেছে না, আচ্ছা যাই হোক। ফাইল, ফাইল থেকে নিউ, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে কোথায় যায়? এমটি ফাইল। এইরকম করে এইরকম একটা ফাইল ওপেন করে নিবা। এবার এটারে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারো। আমি এখানে তোমাদের জন্য একটা ফোল্ডার বানাই রাখলে ভালো হয়। হ্যাঁ, তোমরা 3.1 না ব্যাচ? তোমরা যেহেতু 3.1, তোমাদের জন্য আমি একটা ফোল্ডার বানাই। দাঁড়াও, এটারও একটু মিনিমাইজ করে রাখি, ছোট করি। দেখো দিস পিসি থেকে কিভাবে ফোল্ডারটা বানাই, তোমরা নিশ্চয়ই দেখতেছো জিনিসটা, দেখতেছো না? একটু একটু জুম আউট করে দেন তাহলে। জুম আউট করে দিলে মনে হয় আস্তে আস্তে। আমি দেখাই দিয়ে এমনি ধরেন, এমনি ধরেন, এমনি নাম ঠিক আছে না? পাইতেছেন? ওকে, এবার দেখো এখান থেকে আমি দিস পিসিতে গেলাম, তোমাদের জন্য একটা ফোল্ডার বানাই আগে। দিস পিসি থেকে আমরা ধরো ডকুমেন্টে যাই বানাই। হ্যাঁ, এই যে ডকুমেন্টের ভিতরে গেলাম, এখানে আমি নাম দিলাম, ধরো রাইট ক্লিক করলাম, এখান থেকে নিউ, নিউ থেকে কোথায় যাব? এই যে ফোল্ডার উপরে একদম, এখানে আমি নাম দিলাম ধরো সি প্রোগ্রাম ফর ইবিআই 3.0, সি প্রোগ্রামিং ফর ইবিআই 3.0, তোমরা তো 3.0 ব্যাচ। ওকে, এইটাই আমরা সেভ করবো এখন থেকে, যা সেভ করা লাগে কাইটে দেই। এবার আমরা এখানে যাই, এটারে বড় করি, কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ করি, কন্ট্রোল এস। ওকে, এইখানে দেখো সি প্রোগ্রামিং ফর ইবিআই 3.0, এইখানে সেভ করব। ফার্স্ট প্রোগ্রামটার নাম ফার্স্ট ডট সি, ফার্স্ট ডট সি।
এই নামে সেভ করলাম। ওকে, এবার আমরা আমাদের ওই কোডটা যেটা ওখানে লিখছি সেটা লিখি হ্যাশ ইনক্লুড stdio.h int main, এরপরে ইন্টিজার টাইপের আমরা একটা নিব n সেমিক্লোন, দেন প্রিন্টএফ দিয়ে কি লিখছিলাম বলো তো, প্রিন্টএফ দিয়ে লিখছিলাম এন্টার n, তাই তো, এন্টার n কোলন দিছিলাম, দেন একটা সেমিক্লোন, এরপরে স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয় %d, এখান দিয়ে বের হয়ে কমা, অ্যাম্বারসেন্ড কি দিতে হয় n, আচ্ছা, এরপরে সেমিক্লোন, দেন আবার একটা প্রিন্টএফ নিছিলাম, তাই না? দেখো এখানে কি কি নিছি সেই কাজগুলো কিন্তু এখানে করতেছি, দেখো এই যে এই জিনিসগুলা, এই কাজটা লিখলাম, এই কাজটা করলাম, এরপরে কি এই কাজটা করব, তাই না? দেন রিটার্ন 0। ওকে, তাহলে এখানে যাই, এরপরে প্রিন্টএফ দিয়ে কি লিখবো, প্রিন্টএফ এইখানে লিখবো %d, দেন এখান থেকে বের হয়ে কমা দিয়ে যে ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে চাই, অর্থাৎ n এর মানটা আমরা প্রিন্ট করতে চাই, এরপরে সেমিক্লোন, আর লাস্টে কি রিটার্ন 0, হইল না, একটু ফাঁকা দিতে হবে 0। তার মানে রিটার্ন কথাটা কিন্তু একটা কিওয়ার্ড, দেখছো বলছিলাম না কিওয়ার্ড গুলো নীল কালিতে হয়, দেখো রিটার্নটা নীল কালিতে, ইনটা নীল কালিতে, এই ইনটা নীল কালিতে, তার মানে কিওয়ার্ড গুলো কোন কালিতে হয়, একটু গাঢ় নীল কালিতে হয়। এটা লেখার পরে তুমি যদি সেভ করো দেখবে এই যে পাশে একটা স্টার আছে, স্টারটা আর থাকবে না, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম, বাস। এবার আমি রান করব, এই যে দেখছো বিল্ড এন্ড রান, তোমাদের দেখার সুবিধার্থে এটা একটু ছোট করে দিই, এই যে এখানে দেখো বিল্ড এন্ড, এই যে বিল্ড, এখানে ক্লিক করলেই হয়, বিল্ডের এখানে ক্লিক করলে দেখো বিল্ড এন্ড রান, F9 প্রেস করলেও হয়, শর্টকাট হলো কি F9। রান করে দেখাই, এই দেখো এখানে n এর মান যদি আমি 25 দেই, দেখবা যে নিচে প্রিন্ট করে আসবে 25, দেখছো 25, আর লাস্টে দেখো কিছু হাবিজুবি লেখা আসছে। তুমি যদি এই হাবিজুবি লেখা দেখতে না চাও তাহলে আরেকটা জিনিস দিলে ভালো, সেটা হলো এই রিটার্ন 0-র জায়গায় আমি গেট ch দিব, দেখো গেট ch, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন সেমিক্লোন, তাহলে আর হাবিজুবি আসবে না। দেখো F9 করে দেখাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, F9 শর্টকাটে চলে আসলো, এই দেখো এবার কিন্তু আর হাবিজুবি নিচের গুলো আসবে না। 25 দিলাম, এন্টারে ক্লিক করলাম, এই দেখো 25 লেখাটা আসছে, তার মানে ওই n এর ভিতরে গেছে সংখ্যাটা, যেভাবে আমরা লিখছি স্ক্যানএফ এর মাধ্যমে ওইভাবে কি সুন্দর করে এখানে গেছে। এবার এখানে ভালো হইতো না যে এরকম লেখা আসলে যে ইউ হ্যাভ প্রেসড 25, ইউ হ্যাভ প্রেসড, মানে তুমি 25-এ প্রেস করছো, প্রেস 25। দেখো এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, F9 করি, এবার দেখো এখানে 25 দিলাম, 25 এন্টারে ক্লিক করলাম, দেখো কি লেখা আসছে, ইউ হ্যাভ প্রেসড 25। একটু ফাঁকা হইলে ভালো হইতো, এখানে একটু ফাঁকা দিয়ে দিই, একটু ট্যাব দিয়ে ফাঁকা দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বিল্ড এন্ড রান, এখানে দেখো এই যে এখানে 25 দিলাম, এন্টারে ক্লিক করলাম, দেখো কি আসছে, ইউ হ্যাভ প্রেসড 25। দেখছো তুমি চাইলে এখানে ভিতরে কিছু লেখা আউটপুটটারে সুন্দরভাবে সাজাইতেও পারো, এটা তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমি তো বারবার 25, আচ্ছা এইখানেও একটা বিল্ড এন্ড রানের অপশন আছে, এই যে এখানে তোমরা দেখতেছো কিনা, এখানে যদি হোভার করি এখানেও বিল্ড এন্ড রান লেখা আসতেছে, রান করি, বারবার 25 দিয়ে দেখাইতেছি, আচ্ছা এবার 125 দিয়ে দেখাই, 125 দিলে ওই সেমই আসবে, দেখো ইউ হ্যাভ প্রেসড 125, মানে 125 বা 125। তো এইভাবে ইনপুট নেয়, ইনপুটটার এইভাবে আউটপুটে দেখাও যায়, এইভাবে আমরা কাজ করি সাধারণত। আর এখন থেকে আমরা রিটার্ন 0 না, আমরা গেট ch লিখবো, কারণ তোমাদের যে প্র্যাকটিক্যালি দেখাইলাম গেট ch-টা অনেক বেশি এফেক্টিভ, এটা নিচে ওই লেখাগুলো আসে না দেখে খুব ভালো কাজ করে, আমাদের কাজ করাইতে বা কাজ করতে সুবিধা হয় এটা দিলে। তো এইবার আমি আবার লেখালেখির কাজ শুরু করি, আরো কিছু লেখার জিনিস আছে ওগুলো আমার সাথে একটু লেখা নাও, দেন আবার লাস্টে যদি সময় হয় ইনশাল্লাহ একটু প্র্যাকটিক্যাল দেখব। এখানে এরকমই করেই পড়তে হয়, প্রথমে একটু প্র্যাকটিক্যাল দেখলে আবার লিখতে হবে, আবার প্র্যাকটিক্যাল দেখতে হবে, পরের দিনগুলোতে আমরা নর্মাল যেভাবে করব প্র্যাকটিক্যালও ওইভাবেই করব। দাঁড়াও
একটু সেট করে নিই। ওকে, তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পারছো, আমার একটু কমেন্টে জানাও, আমাকে একটু কমেন্টে জানাও তোমরা এতটুকু বুঝছো কিনা, যে কিভাবে ইনপুট নেয়। এটা মিনিমাইজ করি, মার্কারটা নেই। কমেন্টে একটু জানাও, আমি এখানেই আসি, নিচে বসি। কমেন্টে একটু জানাও তোমরা এই জিনিসটা বুঝছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। বাকিরাও আশা করি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা, এবার একটু দেখো এখানে, যেহেতু ইনপুট নেওয়াটা আমরা পাইয়ে গেছি, ওর ইনপুটটা কিভাবে দেখতে হয় সেটাও বুঝছি। এবার আমরা একটু অপারেটরটা পড়ি। অপারেটর, অপারেটর, অপারেন্ড, আর একটা হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশন, অপারেন্ড, আর একটা হলো এক্সপ্রেশন। অপারেটরের সংজ্ঞাটা লেখো। সি ভাষায় কিছু, সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণের জন্য, গাণিতিক ও যৌক্তিক কাজ, যৌক্তিক কাজ নিয়ন্ত্রণের, সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণের জন্য কিছু বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্ন যেমন প্লাস, মাইনাস, মাইনাস, অ্যাস্টারিস্ক, ডিভাইডেড, রিমাইন্ডার, প্লাস, আমি খুশি। সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণের জন্য কিছু বিশেষ চিহ্ন যেমন প্লাস, মাইনাস, অ্যাস্টারিস্ক, ডিভাইড, রিমাইন্ডার, প্লাস প্লাস, মাইনাস মাইনাস ইত্যাদি ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয়, যাকে বা যাদেরকে, এদেরকে আমরা অপারেটর বলি, এদেরকে অপারেটর বলে। অপারেটর বলে, এদেরকে অপারেটর বলে। সি ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণের জন্য কিছু বিশেষ চিহ্ন যেমন প্লাস, মাইনাস, অ্যাস্টারিস্ক, ডিভাইডেড, রিমাইন্ডার, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলো সবই দেখাবো, সব অপারেটরগুলাই ইত্যাদি ব্যবহার করা হয়, এদেরকে অপারেটর বলে। এখন একটা সহজ উদাহরণের মাধ্যমে বলি অপারেটর কোনটা, অপারেন্ট কোনটা, এক্সপ্রেশন কোনটা সেটা দেখো। a প্লাস বি ইকুয়াল টু ধরো 7। এখানে এই যে প্লাস আর ইকুয়াল চিহ্ন, এই দুইটা হলো অপারেটর, এই দুইটা হলো অপারেটর। আর এই যে এ আর বি, এই দুইটারে বলে অপারেন্ড, অপারেন্ড। আর তোমরা জানো 7 এটা কি একটা কনস্ট্যান্ট না, এটা একটা ধ্রুবক, কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট। আর এই পুরা জিনিসটা নিয়ে মানে a প্লাস বি ইকুয়াল টু 7, এই পুরা জিনিসটাই হলো একটা এক্সপ্রেশন। এটা কি এক্সপ্রেশন, পুরা জিনিসটাই কি একটা এক্সপ্রেশন। প্লাস আর ইকুয়াল টু হইল অপারেন্ট, সরি অপারেটর, এ বি হইল অপারেন্ট, এটা তো, আর এটা 7 কি একটা কনস্ট্যান্ট। আর এই পুরা জিনিসটা a প্লাস বি ইকুয়াল টু 7, এই পুরা জিনিসটা একটা কি এক্সপ্রেশন। এখন অনেক ধরনের অপারেটর আছে, আচ্ছা আমি আশা করি লিখে ফেলছো সবাই। অনেক ধরনের অপারেটর আছে, তার মধ্যে কয়েকটা অপারেটরের নাম আমি এখন লিখে দিব, আমার সাথে তোমরাও লিখবা। চলো আমরা শুরু করে দিই। এক নাম্বার নাম হলো অ্যারিথমেটিক অপারেটর। সিরিয়াল ওয়াইজ লিখি, যেই সিরিয়ালে পড়াবো অপারেটরগুলো সেই সিরিয়াল ওয়াইজ লিখে দিই, তোমরা আমার সাথে লিখতে থাকো। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর। দুই নম্বরে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তিন নম্বরে ইউনারি অপারেটর। চার নাম্বার অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইউনারি অপারেটর, রিলেশনাল অপারেটর। পাঁচ নম্বরে হলো লজিক্যাল অপারেটর। ছয় নম্বরে আছে বিটওয়াইজ অপারেটর। সাত নম্বরে আছে, একটু ছোট করি, সাত নম্বরে আছে হইল কন্ডিশনাল অপারেটর। আর আট নম্বরে আছে হইল স্পেশাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর আর আট নম্বরে কি স্পেশাল অপারেটর। সবগুলোই খুব ইম্পর্টেন্ট। আমরা এখন অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমাদের এই অপারেটরের জার্নিটা শুরু করব। এই অপারেটরগুলো পড়ে ফেলা মানে সি প্রোগ্রামিং শেষ, আর হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। আর হয়তো 2টা ক্লাস বা 3টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা দেখবা সি প্রোগ্রামিং করে ফেলব। তারপর আমাদের ষষ্ঠ অধ্যায় পড়তে হবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওটাও হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি যতটুকু আছে হয়ে যাবে। ওকে, গুড। এবার দেখো অ্যারিথমেটিক অপারেটরটা, হেডিং দিয়ে দাও, অ্যারিথমেটিক অপারেটর। এখানে কি লিখবো? অপারেটর দেন কাজ, কোন অপারেটরটা কোন কাজ করে। আমি জানি অপারেটরের ম্যাক্সিমাম কাজই তোমরা জানো, বাট তাও একটা অপারেটরের কাজ দেখানোর জন্য পুরোটা লেখা লাগতেছে। উদাহরণ, দেন ফলাফল, ওকে। প্লাস যোগ করা, মাইনাসের কাজ জানো, বিয়োগ করা। এই ছকটাও সবাই একটু লেখা নাও, 2 গুণ
ভাগ লাস্ট ওয়ান ভাগশেষ মাইনাস অ্যাস্টারিস্ক ডিভাইডেড রিমাইন্ডার। এই পাঁচটা হইল অ্যারিথমেটিক অপারেটর। পরেরটার কাজ হইল বিয়োগ করা, বিয়োগ করা। এর পরেরটার কাজ গুণ করা, গুণ করা। এর পরেরটার কাজ হলো ভাগ করা, ভাগ করা। আর সবার শেষেরটার কাজ হলো ভাগশেষ করা, মানে ভাগশেষ বের করবে ও। হ্যাঁ, ভাগশেষ করা মানে ভাগশেষ বের করা। উদাহরণ দেই, x = 15 + 6, 15 - 6, 15 × 6, 15 / 6, 15 রিমাইন্ডার 6। দেখো এখানে ফলাফল কোনটার কত লিখবে, এই লাস্টের দুইটা বোঝানোর জন্যই এটা লেখা, মানে আমি জানি তোমরা ম্যাক্সিমাম এটা জানো। এটার ইয়া হবে 21, বাদ দিলে হয় 9, 0 হাতে থাকে 3, 9 90। দেখো 15কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 6 × 2 = 12, 12 ভাগশেষ কত থাকে 3। এইখানে দেখো 15কে 6 দ্বারা ভাগ করলে ভাগফলটা বের করবে কত, ভাগফল 2। আর এইখানে ভাগশেষ বের করবে, ভাগশেষটা কত বলো তো 3। এটা কিন্তু এমসিকিউতেও আসে। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আমার একটু হাত তুলে জানাও, আর লেখো জি স্যার বুঝছি। আর এটা লেখা হয়েছে কিনা সেটাও একটু হাত তুলে জানাও। ঝটপট কমেন্ট করো সবাই। আদান হাত তুলছে, বাকিরা একটু জানাও লেখা হয়েছে কিনা। যদিও এটা একটু বড়, আমি জানি তাড়াতাড়ি লিখে গেছি, তোমাদের লিখতে একটু সময় লাগবে। ওকে, অনেকেই হাত তুলছে, ভেরি গুড। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক লেখো, সেটা হলো গাণিতিক এক্সপ্রেশন। গাণিতিক প্রকাশ মানে গণিতে তুমি যে জিনিসটাকে যেভাবে প্রকাশ করতে পারবা, সিতে কিন্তু সেভাবে পারবা না। সমতুল্য, সমতুল্য সি ভাষায় প্রকাশ, বা সি ভাষার কথাটা সি, আচ্ছা লিখি সি ভাষায় প্রকাশ। ইংলিশটা লিখে দিই, সবচেয়ে বেশি ভালো হয়। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এক্সপ্রেশন। আর এখানে লিখবা কোরিলেটেড সি এক্সপ্রেশন, কোরিলেটেড সি এক্সপ্রেশন। সমতুল্য সি এর প্রকাশটা কিভাবে হয় দেখো। x = আমি এভাবে লিখলাম a², এটা আমি ম্যাথমেটিক্সে লিখতে পারবো +2ab + b², বাট সি প্রোগ্রামে কিন্তু এভাবে লিখতে পারবো না। আর আজকে তোমাদের মধ্যে কমেন্টে যেন কি একবার প্রশ্ন করছিল যে ভাগ কি এভাবে দিতে পারবো না অন্যভাবে দিতে হবে, এটা আমরা কেন করবো। এটা কিন্তু আমি আগের দিন আলোচনা করছিলাম। আসলে ওইটা আলোচনা করার জায়গা ছিল এইটা, এইটা দেখলে ওই প্রশ্নটাই আর করা লাগতো না।
বুঝছো জিনিসটা? আমি যে তোমাদের মাঝে মধ্যে বলি যে একটু পরে আসতেছে আসতেছে, কেন বলি? কারণ আমি তো জানি যে ওই পড়ারগুলো সামনে আসতেছে, বাট তোমাদেরও এটাও ঠিক যে মনে তো কৌতূহল থাকে যে আসলে কি হয় একটু আগে আগে জানি, এটা স্বাভাবিক। তাই আমি বলি কোনো জিনিস জানার পরে হলে যে ওটা আসবে সামনে, ওটা আর পড়াবো। এই জিনিসটা ম্যাথমেটিক্সে লেখা গেলেও সি প্রোগ্রামিংয়ে তোমার এটার এভাবে লিখতে হবে, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। ম্যাথমেটিক্সে তোমাকে এটারে এভাবে সি প্রোগ্রামে এভাবে লিখতে হবে। এরপর এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি প্লাস সি, যদি এরকম থাকে তখন এটারে সি প্রোগ্রামিংয়ে এভাবে লিখতে হবে, এ ইন্টু এ ইন্টু বি প্লাস সি, এইভাবে। দেন ধরো এরকম আছে ডি ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই। এটা ম্যাথমেটিক্স এভাবে লেখাই যায়, বাট সি প্রোগ্রামিং এ এটা এভাবে, সি প্রোগ্রামিং এ এটা এভাবে লেখা লাগবে, ডি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এরপর এখানে দেখো ধরো এটার এভাবে লিখলাম, ডিসক্রিমিনেন্ট যারা বের করছো, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটারে কিভাবে লিখবো ম্যাথমেটিক্সে? এই জিনিসটার নাম স্কোয়ার রুট। স্কোয়ার রুটের সি প্রোগ্রামিং এ একটা ফাংশন আছে, এটারে বলে এসকিউআরটি। এসকিউআরটি দ্বারা বোঝায় স্কোয়ার, এসকিউ দ্বারা বোঝায় স্কোয়ার, আর আরটি দ্বারা বোঝায় রুট, রুটের ওই পাশের দুইটা অক্ষর আর কি। তো এটারে এভাবে লেখে, ডি ইকুয়াল টু এসকিউআরটি, এটা দ্বারা বোঝায় কি বলতো? স্কোয়ার রুট, মানে এই যে এই জিনিসটা, ওইটা লেখা আর এই জিনিসটা একই কথা, চিহ্নটা। এরপরে ভিতরে কি আছে ওইটা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দাও, বি ইন্টু বি, এটা এভাবে লিখতে হবে মাইনাস 4 ইন্টু এ ইন্টু কি বলতো? সি। মানে এই স্কোয়ার রুটটা এই পুরা জিনিসটার উপরে আছে, তাই এভাবে সামনে লিখবা, আর ভিতরের এক্সপ্রেশনটারে এইভাবে, যেটা আমরা সি প্রোগ্রামে লিখতে পারবো সেভাবে লিখবা। আমার মনে হয় তোমরা সবাই এই জিনিসটা বুঝছো। তাও আমাকে একটু জানাও যে এই জিনিসটা বুঝছো কিনা, না বুঝলে আর একটু বলে দিই, বুঝাই দিই। একটু কমেন্টে জানাও সবাই যে এই জিনিসটা তোমরা সবাই বুঝছো কিনা। ক্লিয়ার? ভেরি গুড আদনান, ওর ক্লিয়ার। বাকিরা একটু কমেন্ট করো, তারপরে আমরা শুরু করি। ক্লিয়ার? ওকে, গুড, ক্লিয়ার স্যার। লেখাও আশা করি ডান। এইবার আমরা আজকে থেকে একদম প্রপারলি কোড লেখা শুরু করব। লেখো, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য, এই একটা কোড খুব ভালো মতো বোঝো, বাকিগুলো ইজি হয়ে যাবে। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য AFC লিখো, AFC লিখো। এ মানে অ্যালগোরিদম, এফ মানে ফ্লোচার্ট, আর সি মানে কি বলতো? সি প্রোগ্রাম। চিহ্নটা স্যার, রুটের চিহ্নটা আর দিতে হবে না, ওই এসকিউআরটি লিখলেই বদরুজ্জামান ওইটা রুটের কাজ করবে। সি প্রোগ্রামিং এ ওই রুটের চিহ্ন আর দিতে হয় না, ওই এসকিউআরটি লিখলে ওইটাই রুটের কাজ করে। ওকে, আশা করি বুঝছো। তো এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট তো আমরা আগেও করছি, এবার একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে করি। অ্যালগোরিদম আমার সাথে তোমরা সবাই লিখে ফেলো, আবার লিখবা, আবার একটু প্র্যাকটিস হবে। হ্যাঁ, ফ্লোচার্ট পাশাপাশি, খাতাটারে একটু না থাক, খাতা কাজ করলে হয় না, আমি দেখছি তিনটা লেখা যায় না পাশাপাশি, খাতা বড় খাতা লাগে অনেক। আর সি প্রোগ্রাম, স্মার্ট বোর্ডে তো অনেক বড় জায়গায় লেখা যায়, খাতায় লেখা যায় না, আমি দেখছি। প্রোগ্রাম
সি প্রোগ্রাম। ওকে, তো ফার্স্ট অ্যালগরিদম লিখি স্টেপ 1। স্টেপ 1 এ আমরা কি করি, স্টার্ট। দেন স্টেপ 2 তে আমরা ইনপুট হিসেবে দুইটা সংখ্যা নিব, একটা নিলাম n1 আর একটা নিব n2। স্টেপ 2 হিসেবে আমরা ইনপুট নিলাম, ইনপুট n1 আর n2। স্টেপ 3 তে আমরা কি করব দেখো, স্টেপ 3 সাম ইকুয়াল টু, যোগফল না, তাই সাম ইকুয়াল টু লিখব n1 প্লাস n2, এই দুইটা সংখ্যার যোগফল। স্টেপ 4 এ আমরা কি করব দেখো, স্টেপ 4 এ আমরা লিখব প্রিন্ট করব এই সাম, যেটা যোগফল আমরা বের করছি, যেটা আমাদের বের করতে বলছিল, নির্ণয় করতে বলছিল, সেটা যেটা নির্ণয় করছি সেটা আমরা প্রিন্ট করে দিব, প্রিন্ট সাম। আর লাস্টের স্টেপে কি হবে, স্টেপ 5 এ আমাদের কাজ যেহেতু শেষ তাই এন্ড, কাজ শেষ হওয়া মানে এন্ড। ফ্লো চার্টটা দেখো, অ্যালগরিদম পারলে তো ফ্লো চার্ট সহজ। স্টার্ট, ইনপুট হিসেবে কি নিব, ইনপুট হিসেবে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, সামান্তরিক, তাই না? ইনপুট হিসেবে কি নিব, ইনপুট হিসেবে নিব n1 আর n2। এরপরে সাম বের করার জন্য কি নিব, আয়তক্ষেত্র। সাম ইকুয়াল টু কি লিখব, n1 প্লাস n2। এরপরে প্রিন্ট করে দিব এই সামের মানটা, তাই তো? প্রিন্ট করে দিব এই সামের মানটা, প্রিন্ট সাম। আর লাস্ট স্টেপে তো আর কোনো কাজ নাই, তাই এন্ড, এখানে এন্ড। ওকে, সি প্রোগ্রামিং এ কি করব দেখো, হ্যাশ, যে কথা সবসময় লিখতেই হয় সেটা লিখে ফেলি, হ্যাশ ইনক্লুড stdio.h এরপরে কি ইন্ট মেইন, এই কথা সবসময় লিখতে হয়, এটা লিখে ফেললাম সেকেন্ড ব্র্যাকেট। সি প্রোগ্রামিং এ একটা ব্যতিক্রম কি, ব্যতিক্রমটা হইল যে অ্যালগরিদম ফ্লোচার্টে আমরা শুধু যেটা ইনপুট হিসেবে থাকে সেটারই ইনপুট নেই, মানে যেটা ইনপুট দরকার সেটারই নেই। বাট সি প্রোগ্রামিং এ তোমার সবগুলাই ডিক্লেয়ার করতে হবে, তোমার এই n1 n2 যেগুলো ইনপুট নিবা সেটারও ডিক্লেয়ার করতে হবে, আর এখানে তুমি যেটা বের করবা সামের মান, সাম, এটারও তোমার ডিক্লেয়ার করতে হবে। আমি চাই সবগুলাই ইন্টিজার টাইপের আসুক, তাই int ইন্টিজার টাইপের তিনটেই ডিক্লেয়ার করবে, একটা কি n1 আর একটা n2, এই দুটো আমাদের ইনপুট, আর যেটা আমাদের বের হবে সামের মানটা সেটাকেও আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে এখানে। দেন একটা সেমিকোলন। ইনপুট দুইটা n1 n2 লিখতে হবে, সামটাও যদি দুইটা পূর্ণ সংখ্যা যোগ করো তাহলে যোগফলটাও কি আসবে, একটা পূর্ণ সংখ্যা না, তাই সামটাকেও আমরা কি ডিক্লেয়ার করছি, ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করছি। এখন এখানে দেখো প্রিন্টএফ দিয়ে আমি একটা কথা বলে দিব যে এন্টার টু নাম্বারস বা এন্টার n1 n2, এটাও লিখতে পারি। প্রিন্টএফ, আমি তোমাদের এটা প্র্যাকটিক্যালি এখনই দেখাবো। প্রিন্টএফ এন্টার n1 কমা দিয়ে কি লিখবো, n2, এই দুইটা আমি ইনপুট দিতে বললাম। ওকে, তাহলে সে তারপর একটা সেমিকোলন, সে ইনপুট দেবে। ইনপুট দেওয়ার পর এই সংখ্যা দুইটারে রাখতে হবে কার ভিতরে, n1 আর n2 এর ভিতরে। আর এই রাখার কাজটা কে করে বলো তো, স্ক্যান করে যে রাইখা দেয়, স্ক্যানএফ, একটু আগে আমরা দেখলাম, তাই তো? তো আমরা এখানে কি ব্যবহার করব, একটা লাইব্রেরি ফাংশন স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে কি লিখবো, %d, যেহেতু সেখানে ডবল কোটেশন দিয়ে নি, যেহেতু এটা ইন্টিজার টাইপের তার ফরম্যাট স্পেসিফায়ার %d। এখন কথা হইলো এবার কি আমরা একটা সংখ্যা নিয়ে কাজ করতেছি না দুইটা সংখ্যা, বলো তো? দুইটা সংখ্যা, তাহলে %d কয়টা হবে, একটা না দুইটা? ডেফিনেটলি দুইটা। আরেকটা %d, প্রথম %dটা মানে %d এর মানটা কার ভিতরে যে স্টোর হবে, n1 এর, তাই এখানে অ্যাম্বারসেন্ড দিয়ে ঠিকানা লিখে দিবা n1, আর তারপরে একটা কমা দিয়া পরের %d এর মানটা কার ভিতরে যে স্টোর হবে, n2 এর, তাই অ্যাম্বারসেন্ড দিয়ে লিখবে n2, বাস। এরপরে দেখো, একটু ছোট করে দিই না তোমরা দেখতে পাবো না। ইনপুট নেওয়ার কাজ আমাদের এই এতটুকের মধ্যেই শেষ, ডিক্লেয়ার করা প্লাস ইনপুট নেওয়া, এটা এতটুকের মধ্যেই শেষ।
এরপর আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে প্রসেসিং এর কাজ। এই প্রসেসিং এর কাজ করার জন্য এটা মুছে দিই, সাম ইকুয়াল টু আমরা আমাদের এইখানে যেই সূত্রটা সেটা এখানে বসাই দিব। সাম ইকুয়াল টু কি লিখবো, n1 প্লাস n2, বাট এক্সট্রা কি কাজটা করতে হবে, এইটার সূত্রটা এখানে বসার পরে এক্সট্রা একটা সেমিক্লোন দিতে হবে। এখান থেকে নিয়ে সূত্রটা ডাইরেক্ট বসাই দিলাম, বাট এক্সট্রা কি করতে হবে, একটা সেমিক্লোন দিয়ে দিতে হবে। ওকে, এরপরে এই সামের মানটা আমরা প্রিন্ট করতে চাই, কারণ যোগফল তো আমাদের দেখতে হবে, তাই না? তাই প্রিন্ট লিখবো, প্রিন্ট এফ, এখানে ডবল কোটেশনের ভিতরে %d, বাট তার আগে একটা লেখা আমি চাই আসুক, সেটা কি সাম। সাম ইকুয়াল টু লিখলাম %d, আর এইখানে ডবল কোটেশন, দেন কমা দিলাম, এখানে সামের মানটা প্রিন্ট করুক সেটা আমি চাই। আমি কি বলছিলাম, এই %d এর কার মানটা এখানে প্রিন্ট হবে বলো তো, সাম, সামের ভিতরে যোগ হয়ে যে মানটা থাকবে সেইটা। তো এখানে ভেরিয়েবলের নাম কি দিছি বলো তো, সাম। সামের ভিতরে যেই মানটা আছে তুমি সেটা এখানে প্রিন্ট করো। আর লাস্টে আমরা কি লিখবো, গেট সিএইচ, গেট সিএইচ, দেন ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেমিকোলন। এখন যতটুক সময় আছে আমরা এই সময়টাতে এই জিনিসটা প্র্যাকটিক্যালটা একটু দেখব। চলো এই জিনিসটার এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। হ্যাঁ, ওকে, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এখন এই জিনিসটা প্র্যাকটিক্যাল তোমাদের করাই দিই। ওকে, এইখানে নোটপ্যাডে যাব, ছোট করি। ওরে বাবা, এটা এত বড় হয়ে গেল কিভাবে? ওকে, আচ্ছা, আশা করি তোমরা দেখতেছো জিনিসটা। এবার ঠিক আছে, এখানে রাখি। আমরা এখানে ফাইল থেকে নিউ থেকে এমটি ফাইল সিলেক্ট করলাম। এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করব। তোমাদের যে ফোল্ডার সি প্রোগ্রামিং ফর EBI 3.0, এখানে কি নাম দিব, যেহেতু আমরা দুইটা সংখ্যার যোগ করতেছি তাই এটার নাম দিলাম সাম অফ টু নাম্বারস ডট সি। এক্সটেনশনটা কি সি প্রোগ্রামিং এর ডট সি। ওকে, তো কোডটা লিখি, হ্যাশ include stdio.h, এরপরে int main। ওকে, এরপরে দেখো ইন্টিজার টাইপের আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, একটা কি n1, n2, এরপরে কি লিখবো, সাম। কারণ আমি বলছিলাম যে সামও কিন্তু ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হয়। ওকে, এরপরে একটা সেমিক্লোন দিলাম। আচ্ছা, এরপরে আমরা প্রিন্টএফ দিয়ে বলবো, প্রিন্টএফ এন্টার n1, n2, দেন একটা কোলন দিলাম। এরপর এখান থেকে বের হয়ে একটা সেমিক্লোন দিতে হবে। স্ক্যানএফ কি লিখবো, এখানে %d, তারপর আরো একটা %d, মাঝখানে একটু গ্যাপ রাখো, দেন বের হয়ে এখানে একটা কমা দিয়ে লিখবো অ্যাম্বারসেন্ড। প্রথম %d এর মানটা কার ভিতরে যাবে, n1 এর, কমা দিয়ে লিখলাম। পরের %d এর মানটা কার ভিতরে যাবে, n2 এর। ওকে, এরপরে এখানে একটা সেমিক্লোন, দেন সাম ইকুয়াল টু কি লিখবো, n1 প্লাস n2। ওকে, সেমিক্লোন। এরপরে এই প্রিন্ট সামের মানটা প্রিন্ট করতে হবে, প্রিন্টএফ। দেখো শুধু %d তারপরে কমা দিয়ে যদি সামের মান লিখি তাহলে শুধু সংখ্যাটাই, যোগফলটাই আসবে, লাস্টে গেট সিএইচ। ওকে, সেমিক্লোন দিলাম। এবার দেখো এটা যদি কন্ট্রোল-S দিয়ে সেভ করি দেন রান করি, দেখো কি আসে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, দেন F9। আচ্ছা, F9 না করে এখানে যাই, বিল্ড, এখানে ক্লিক করবা, বিল্ড এন্ড রান, এখানে যাবা।
এখানে দুইটা সংখ্যা আমরা নেই, এটা একটু ছোট করে দিই, কারণ এটা বড় থাকলে তোমাদের দেখতে অসুবিধা হবে, ছোট হলে সুবিধা হবে। ওকে, এত বড় লাগে না। হ্যাঁ, এখানে দুইটা সংখ্যা দিলাম, ধরো 30 আর 20। কত হয় যোগ করলে? এন্টারে যদি প্রথমে 30 লিখে এন্টারে ক্লিক করছি, তারপর 20 লিখে এখন আবার এন্টারে ক্লিক করলে দেখো কত আসে নিচে, 50। যদি সাম ইকুয়াল টু 50 আসতো তাহলে বেশি ভালো হইতো, তাই না? দেখো এটার আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে F9 করি, দেখো কি আসে। ও আচ্ছা, তো যদি সাম ইকুয়াল টু 50 আনতে চাই আমরা, তাহলে কি করতে হবে? দেখো বড় হয়ে যায় কিভাবে, তো এই জায়গাটা আমরা কি লিখবো বলো তো? সাম কই গেল? সাম ইকুয়াল টু %d প্লাস, এবার দেখো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা F9 করি, রান করে দেখি, এই দেখো চলে আসছে। এইখানে লিখলাম 30, তারপরে কি লিখবো? 20, কত আসবে? এই দেখো সাম ইকুয়াল টু 50। এটা আরো বেশি স্পেসিফিক হইলো, তাই না? এটা কিন্তু আরো বেশি ভালো হইলো। এখন কথা হইলো, আমরা তো ভুল এখন পর্যন্ত করলাম না। ধরো এখানে এই যে সাম ইকুয়াল টু n1 প্লাস n2 লেখার পরে তুমি সেমিকোলন দাও নাই, এটা না দিয়েই কন্ট্রোল এস দিয়ে সেভ করছো। এবার তুমি রান করতে গেছো, দেখো আমি এখানে বিল্ড এন্ড রান করি, বিল্ডে যাই, বিল্ড এন্ড রান করি, দেখো এবার কিন্তু আউটপুট আসলো না। আর এখানে দেখছো একটা লাল বাতি জ্বলছে, তার মানে তুমি এখানে ভুল করছো। দেখছো এখানে কার্সরটা লাফাইতেছে, কি ভুল করলা এখানে একটু খেয়াল করো। এই জায়গায় একটা মেসেজ দিবে তোমার যে তুমি কোন লাইনে ভুল করছো। ওকে, ডিবাগার না, বিল্ড মেসেজ। এই যে বিল্ড মেসেজ এখানে লিখছে যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্টএফ, মানে এই প্রিন্টএফ এর পূর্বে একটা সেমিকোলন তারা এক্সপেক্ট করতেছে, বাট তুমি সেটা দেও নাই। এই যে দেখছো লাইন নাম্বার 7 এই যে এখানে ওরা লাইনও বলে দিতেছে, এল দ্বারা লাইন বোঝায়। লাইন নাম্বার 7 তুমি একটা সেমিকোলন দেও নাই, তো এখানে এরর করছো, সিনট্যাক্স এরর, মনে আছে তোমাদের? এখানে একটা যদি সেমিকোলন দিয়ে দিই, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার তুমি রান করো, F9 করো, দেখো ঠিকঠাক মতোই আসবে। এই যে দেখছো, তুমি যদি ভুল করো তাহলে কিন্তু এরর খাবা। যেমন আমি একটা সেমিকোলন দেই নাই, দেখলা যে একটু আগে আমি একটা এরর খাইলাম, ওরা আমার বলে দিতেছে তুমি লাইন 7 একটা সেমিকোলন ওরা এক্সপেক্ট করতেছিল, বাট তুমি সেটা দেও নাই, তো সেক্ষেত্রে ওটা কিন্তু ভুল। এটা কই গেল, লেখাই কি নেমে গেল নাকি? আবার রান করি, F9, বিল্ড এন্ড রান আসলো। ধরো 500 লিখলাম, এন্টার করলাম, আর 265 লিখলাম, এন্টার করলাম, দেখি কত আসে, 765। দেখছো, তার মানে তুমি যদি ঠিকঠাক ওয়েতে লেখো অবশ্যই সেটার আউটপুট আসবে, আর যদি ঠিকঠাক না লেখো তাহলে কিন্তু এরর হয়ে যাবে, এরর খাবা। আর এরর খাওয়া মানে তখন কিন্তু কোডটা আর তুমি রান করতে পারবে না। তোমার ওইখানে খুঁজতে হবে যে তুমি আসলে ভুলটা কোথায় করছো, সেই অনুযায়ী তোমার ঠিক করে নিতে হবে। সেই অনুযায়ী তোমাকে কোডটা ঠিক করে নিতে হবে। ওকে, তো আজকে আমি দুইটা সংখ্যার জন্য করলাম, দেখো দুইটা সংখ্যার যোগফলের জন্য করলাম। যদি বলতাম তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য, তাহলে নিশ্চয়ই তোমরা পারতা, তাই না? তিনটা সংখ্যাটা কি করতে, জাস্ট এইখানে আরেকটা সংখ্যা বাড়ায় নিত। আমি n3 নিলাম, কমা দিয়ে দিলাম, এখানে n1 n2 লিখছি, এখানে জাস্ট আরেকটা কথা লিখতাম n3, আর এইখানে %d নিছি দুইটা, একটা স্পেস দিয়ে আরেকটা %d নিয়ে নিতাম, %d। আর এখানে n1 দিছি, n2 দিছি, এরপর একটা বুঝতেই পারতেছো কি দিব, কমা দিয়া n3। আর এখানে n1 n2 n2 তো যোগ আকারে লিখছি, আরেকটা জিনিস কি লিখবো যোগ আকারে, n3, বাস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখো এটারও রান করে দেখাই তিনটা সংখ্যার যোগফল কিভাবে করে। এই চলে আসছে। তো প্রথমে দিলাম ধরো 5, দেন 10, দেন 20, তাহলে কত, 30 35 আসবে যোগফলটা, তাই না? এই দেখো সাম ইকুয়াল টু কত আসলো, দেখো তো সাম ইকুয়াল টু আসলো 35। তো আমি আশা করি তোমরা তিনটা সংখ্যার যোগফল কিভাবে বের করে সেটা পারবা, তাই তো? তিনটা সংখ্যার যোগফল। এবার তিনটা সংখ্যার যদি গুণফল বের করতে বলে, সেটাও নিশ্চয়ই তোমাদের পারার কথা, তো সেটাও আমি আশা করি তোমরা পারবা।
এখন আমরা চাইলে আরেকটা জিনিস দেখতে পারি, বাট সময় তো নাই বেশি একটা। তোমরা একটা, আচ্ছা তোমরা সবাই একটা কাজ করো, সেটা হলো বাসায় তোমরা, আচ্ছা এটা এরকমই থাক, বাসায় তোমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রামটা চেষ্টা করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম লেখাটা তোমরা চেষ্টা করবে। এটা তোমার বাসায় কাজ। সেটা কি দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, আরো স্পেসিফিক বলতে গেলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এ এফ সি লিখো। এই তিনটা তোমরা করবা। ওকে, অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম, এটা তোমরা লিখবা। তোমরা লেখা আমাকে একটু মেনশন করো, আমাকে একটু দিও, তাহলে আমি মেনশন দিও, তাহলে আমি দেখবো যে তোমরা আসলে ঠিকঠাক লিখছো কিনা। হ্যাঁ, তো আজকের ক্লাসটা যতটুকু করাইলাম আমি আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। এখন তো মোটামুটি ভিউয়ার্স কম, বাট আশা করি তোমরা যারা দেখবা পরবর্তীতে তারাও ইনশাল্লাহ এই জিনিসটা বুঝতে পারবা। তো আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আর বাসায় বেশি বেশি পড়াশোনা করো। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাইকো। আসসালামু আলাইকুম।